কন্ট্রোলের 6টা ধাপ নিয়ে কথা বলেছে। তবে আমার মনে হয় স্যার ওইখানে আজকে আপনার একটু টাচ দেওয়া দরকার আছে স্যার। তাছাড়াও রিস্ক, তারপরে হ্যাজার্ড, তারপরে ডেঞ্জার, সরি অ্যাক্সিডেন্ট, এইসব ব্যাপারেও স্যার ক্লাসে আলাপ হয়েছিল স্যার। স্যার শুনতে পাচ্ছেন? ও সরি সরি, আমার মিউট হয়ে গেছে। আচ্ছা, আমি এর ভিতরে বেশ কয়েকটা কথা বলে ফেলছি, আবার রিপিট করি। বলতেছি যে ঠিক আছে, আমরা এগুলা আজকে আবার একটু টোটালটা একটু রিভিউ করব, একটা একটা স্লাইড করে দেখে দেখে সুন্দর করে এগুলো যে আমরা শেষ করবো ইনশাল্লাহ। তার আগে আমি একটা প্রশ্ন দিয়ে আর কি শুরু করতে চাচ্ছি। প্রশ্নটা হচ্ছে যে ওয়াটার অন দা ফ্লোর, মানে মেঝেতে পানি পড়ে আছে, এইটাকে আপনি কোন ধরনের হ্যাজার্ড বলবেন? এটা স্যার ফিজিক্যাল হ্যাজার্ড। এটা স্যার ফিজিক্যাল হ্যাজার্ড বলছিলেন আপনি, যে যদি পানিতে কারো ক্ষতি না হয় বা ক্ষতি হওয়ার সম্ভাবনা না থাকে তাহলে এটা ফিজিক্যাল হ্যাজার্ড হবে, কারণ ফ্লোরটা হচ্ছে শক্ত। আর যদি পানিতে বা এই ধরনের লিকুইডে কারো ক্ষতির সম্ভাবনা তৈরি হয় তাহলে সেটা কেমিক্যালের পর্যায়ে পড়বে স্যার। যেমন কেমিক্যাল হ্যাজার্ডের একটা উদাহরণ যদি দেই। সেখানে স্যার পানির পরিবর্তে দাহ্য পদার্থ থাকতে পারে। ফ্লোরে দাহ্য পদার্থ আছে, সেইখান থেকে বিপত্তি ঘটার সম্ভাবনা যদি তৈরি হয় তাহলে সেটাই হবে কেমিক্যাল হ্যাজার্ডের উদাহরণ স্যার। দারুণ বলেছেন, ঠিক আছে। এবার আমরা যদি বলি যে মানে আমার মাঝ সমুদ্রে শার্ক আছে, মানে শার্ক তো বুঝছেন, হাঙর মাছ যেটাকে আমরা বলি, তাহলে এটা কি হ্যাজার্ড হবে? বুঝতে পারি না স্যার, আর একটু। মাঝ সমুদ্রে শার্ক আছে, শার্ক মাছ যেগুলা মানুষ খেকো, শার্ক মাছ আছে মানুষের মাঝ সমুদ্রে, তাহলে এটা কি হ্যাজার্ড হবে? আপনি গোসল করতে গেছেন সমুদ্র সৈকতে, ঠিক আছে, এখন মাঝ নদীতে বা মাঝ সমুদ্রে হচ্ছে শার্ক আছে, তাহলে এটাকে আপনার জন্য হ্যাজার্ড? না স্যার, মেবি। স্যার নো এটা স্যার, তো নো স্যার। সমুদ্রের পারে না, এটা হচ্ছে মাঝ সমুদ্রে। আমি তো গোসল করবো সমুদ্রের পারে, এটা তাহলে তো হ্যাজার্ড হওয়ার কথা না। এটা স্যার রিস্ক হিসেবে ধরা যায় কিনা? হ্যাজার্ড নয়। হ্যাজার্ড না হলে তো রিস্ক আসবে না, তাই না? তো আমার জন্য হ্যাজার্ড কি? হ্যাজার্ড হলে সে- আগে তো হ্যাজার্ড আইডেন্টিফাই করে তারপর আর রিস্ক মেজারমেন্টে যাবো নাকি? জি স্যার। আগে হ্যাজার্ড আইডেন্টিফাই করবো, তারপরে হচ্ছে রিস্ক মেজারমেন্টে যাবো, ঠিক আছে? আচ্ছা স্যার। ওকে, এটা হ্যাজার্ড হবে, কিন্তু আমার রিস্ক, হ্যাজার্ড যেহেতু আইডেন্টিফাই আছে তার মানে রিস্ক আছে, বাট রিস্কের লেভেলটা লো, তাই না? হ্যাজার্ড, ঠিক আছে, কারণ ও যদি যেহেতু মানুষের ঘ্রাণ পায়, ও কিন্তু এইদিকে আসতে পারে, আর আসলে আমার দিকে আসলে সেটা আমার জন্য রিস্ক কিন্তু আছে, তার মানে হ্যাজার্ড, এই আর কি, ঠিক আছে। তারপরে আর একটা উদাহরণ যদি বলি যে আহ, মাঝ রাস্তায় কলার খোসা পড়ে আছে, তাহলে কি হ্যাজার্ড এটা? জি স্যার, জি স্যার, অবশ্যই। হ্যাজার্ড হবে। আর রাস্তার কিনারায় পড়ে থাকলে? কিনারার পরে থাকবে এটাও হ্যাজার্ড। আর যদি ডাস্টবিনে থাকে কলার খোসাটা? ডাস্টবিনে থাকলে তো হ্যাজার্ড না না স্যার। স্যার, হ্যাজার্ড না।
কেন? কলার কুশা তো হ্যাজার্ড হতে পারে না? স্যার ডাস্টবিনে থাকলে তো স্যার হচ্ছে এখানে স্যার আমাদের হচ্ছে আঘাতপ্রাপ্ত হওয়ার বা আমাদের ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই। এটা স্যার সেফ জোনে আছে। সেফ জোনে আসো, রাইট। এখন রাস্তার মাঝখানে যে কলার কুশাটা আছে সেটা রিস্ক লেভেল কেমন হতে পারে? এটা বেশি হবে স্যার, বেশি বেশি উচ্চ কিনারা হাই। কম হবে একটু। আর রাস্তার এটা কিনারা স্যার বেশি হওয়ার কথা না স্যার, কারণ আমার দৃষ্টিতে মনে হচ্ছে যে আমরা সাধারণত পথচারীরা রাস্তার সাইড দিয়ে হচ্ছে চলাচল করি, বিধায় সেটা পথচারীর জন্য তেমন একটা রিস্ক হওয়ার কথা না। তো সেই দিক থেকে আমার বিবেচনায় যে এটা আহ, বেশি একটা রিস্ক হবে না স্যার। আচ্ছা, এটা রাস্তা মনে করেন হাঁটার রাস্তা, মাঝ রাস্তার কলার কুশা নিয়ে তো মানে আমি আমি আর একটু মানে কন্টেস্টটাকে আর একটু স্কোপটাকে ছোট করে যদি নিয়ে আসি তাহলে আমি বলতে পারি যে ওয়াকওয়ে মানে হাঁটার রাস্তায় মাঝখানে কলার কুশা পড়ে আছে, এটা রিস্ক লেভেল কেমন হবে? এটা বেশি হবে স্যার মাঝখানে। তাহলে রিস্ক আছে। কিভাবে বুঝলাম রিস্ক লেভেল এটা বেশি হবে? স্যার ওয়াকওয়ে মাঝখান দিয়ে হাঁটি, ওয়াকওয়ের মাঝখান দিয়ে হাঁটি। মেন রাস্তা হলো এটা কিনার দিয়ে হাঁটি। মানে রাস্তা হলো এটা চিনার দেহাতি। ওকে, রিস্ক লেভেল নির্ধারণের একটা পদ্ধতি আছে, সেটা একটু দেখাইছে আপনাদেরকে? জি স্যার, এটা দেখানো হয়েছে স্যার। কি বলেন তো সেটা? এটা স্যার আমি বিস্তারিতটা ততটা ক্লিয়ার করতে পারবো না, তবে রিস্ক কন্ট্রোলের যে ডাইমেনশনটা আছে এটা হচ্ছে 6টা ডাইমেনশন। এর ভিতরে নিচের দিক থেকে আমাদেরকে মূলত আসতে হবে, সেটা হচ্ছে পিপি। এটা ফার্স্ট অফ অল সবার জন্যই প্রয়োজন, এটা ওয়ার্কার লেভেলের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। আর অ্যাডমিন, রিস্ক কন্ট্রোলের জন্য অ্যাডমিনিস্ট্রেশনের একটা বিশেষ ভূমিকা আছে। তারপরে ইঞ্জিনিয়ারিং, এটা নিয়ে ভালো আলোচনা করতে পারবো না। তারপরে হচ্ছে আইসোলেশন। আইসোলেশনের বিষয়টা হচ্ছে যদি রিস্কের মাত্রা বেশি থাকে তাহলে এটাকে কভার আপ করা। আর সাবস্টিটিউশন, প্রয়োজনে এটা বিকল্প তৈরি বা চেঞ্জের মাধ্যমে হ্যাজার্ডটাকে একটু কন্ট্রোলের ব্যবস্থা রাখা। আর সব শেষে হচ্ছে এলিমিনেশন, একবারে যদি সম্ভব না হয়, হাই রিস্ক হয়, সেক্ষেত্রে এটাকে বাতিল করে দেওয়া। আমরা কি আজকে আমরা ছোট একটা অ্যাক্টিভিটি করি? হ্যাঁ, এই ওয়াশ তো পড়লাম তাই না? এই ওয়াশ পড়তে যে আমাদের ওকে, আমরা হচ্ছে আজকে একটা অ্যাক্টিভিটি করব। হ্যাঁ, এই অ্যাক্টিভিটির ভিতরে আমরা একটু দেখব যে আমরা তো ওয়াশ পড়লাম নাকি, বা শেষের দিকে মোটামুটি মেজর জিনিসগুলো পড়ে ফেলছি। এখন আমাদের ওয়ার্ক প্লেসে তো হ্যাজার্ড আইডেন্টিফাই করতে হবে।
এই হ্যাজার্ড আইডেন্টিফাই করার জন্য আমাদের হচ্ছে হ্যাজার্ড ইন্সপেকশন করা লাগবে। কি করা লাগবে? হ্যাজার্ড ইন্সপেকশন। হ্যাজার্ড ইন্সপেকশন করা লাগবে। তো এই হ্যাজার্ড ইন্সপেকশনে আমাদের একটা ফর্মুলা আছে বা একটা ফরম্যাট আছে। এইটা হচ্ছে সে হ্যাজার্ড ইন্সপেকশন ফর্ম। আমরা এটা আপনাদেরকে দিয়ে দিব গ্রুপে। আপনারা আজকের পরে নেক্সট ক্লাসের আগে নিজেদের ওয়ার্ক প্লেস, মানে আপনার তো ল্যাব আছে, প্রত্যেকেই এখানে কাজ করেন কোনো না কোনো ল্যাবে বা ওয়ার্ক প্লেসে, নাকি? জি স্যার। সেই ওয়ার্ক প্লেসে এটা প্রিন্ট করে নিয়ে যেয়ে হ্যাজার্ড ইন্সপেকশনটা করবেন, বুঝছেন? করে এটা ফিল আপ করে আপনারা মোবাইলের স্ক্যানার দিয়ে স্ক্যান করে আমাদেরকে পাঠাই দেবেন পিডিএফ করে, বা ছবি তুলে গ্রুপে দিয়ে দেবেন যারটা। ওকে, অ্যাক্টিভিটি আগেই দিয়ে দিলাম। এখন আসেন আমরা এটা একটু বুঝি। এইখানে বলা হচ্ছে রিস্ক লেভেল, নাকি? জি স্যার। রিস্ক লেভেল এখানে বলা হচ্ছে হাই, মানে হাই কে এইচ দ্বারা, মিডিয়াম কে এম দ্বারা এবং লো কে লো দ্বারা বলা হচ্ছে। হাই কখন হবে? কুড রেজাল্ট ইন অ্যাক্সিডেন্টাল ডেথ। মিডিয়াম তখন বলবো যে কুড টু রেজাল্ট ইন ইনজুরি। আর লো বলবো হচ্ছে কুড রেজাল্ট ইন স্টাফ অর ট্রেনি ডিসকমফোর্ট, মানে ট্রেনিরা বা স্টাফরা ডিসকমফোর্ট ফিল করবে, মানে ক্ষতি হবে না কিন্তু আরামদায়ক যে বিষয়টা সেখানে কিন্তু করবে না। তো সেই জায়গাটা থেকে আর কি এইভাবে মেজারমেন্ট করা হয়। এখন এইটা মেজারমেন্ট করার ক্ষেত্রে আর একটা বলা হয় হচ্ছে ওই হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যায়। জি স্যার। আচ্ছা, আমাদের হচ্ছে এই রিস্কটা মেজারমেন্ট করার জন্য হচ্ছে রিস্ক ম্যাট্রিক্স আছে একটা, হ্যাঁ, যেখানে আমাদের জিনিসটাকে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে লাইকলিহুড আর একটা হচ্ছে কনসিকুয়েন্স। এখন এই লাইকলিহুড আর কনসিকুয়েন্স, হোয়াট ইজ লাইকলিহুড আর হোয়াট ইজ কনসিকুয়েন্স, আপনারা কি কেউ এই বিষয়টা একটু আমাকে বলতে পারবেন? লাইকলিহুড কি আর কনসিকুয়েন্স কি? না পারলে আমরা বলবো যে আমরা পারি না, আমরা তো আলোচনা করার জন্য বসছি, শেখার জন্যই বসছি। স্যার পাই না স্যার। মানে আপনারা যদি চুপ থাকেন তাহলে আসলে মানে ক্লাস নিতে একটু অসুবিধা হয়। আমি একটা ইমেজ আপনাদের সঙ্গে শেয়ার করব এখন। এই ইমেজটা যদি দেখেন তাহলে এটা আমাদের জন্য বুঝতে আরো বেশি সুবিধা হবে। এটাকে মানে আর একটু অন্যভাবে বলা যায় যে লাইকলিহুড হচ্ছে, আমি যদি বলি যে তাহলে হচ্ছে আমার একটা হ্যাজার্ড আইডেন্টিফাই বা ইন্সপেকশন হওয়ার পরে আমার ঘটনাটা ঘটার সম্ভাবনা কতটুকু, দ্যাট ইজ কল্ড হচ্ছে লাইকলিহুড। আর কনসিকুয়েন্স হচ্ছে আমার ঘটনাটা ঘটার পরে ক্ষতি হওয়ার সম্ভাবনা কতটুকু আছে, এটাকে বলা হয় হচ্ছে কনসিকুয়েন্স। ঠিক আছে? যেমন আপনারা যদি নিশ্চয়ই এখন ইমেজ দেখতে পাচ্ছেন একটা, এইটা ইমেজটা যদি দেখেন রিস্ক ম্যাট্রিক্স, লাইকলিহুড আর হচ্ছে ইম্প্যাক্ট, এই ইম্প্যাক্টটাকে বলা হয় হচ্ছে কনসিকুয়েন্স। ঠিক আছে? আর লাইকলিহুড হচ্ছে ঘটনা ঘটার সম্ভাবনা, তার মানে ঘটনা স্যার। ঘটলো। জি স্যার, আমাদের এখনকার ক্লাসগুলো কি স্যার রেকর্ড হয়? আর হ্যাঁ, রেকর্ড হচ্ছে, আজকেরটা রেকর্ড হচ্ছে এবং গতগুলো ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এবং আজকেরটা ইউটিউব চ্যানেলে দিয়ে দেওয়া হবে।
আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা গত ক্লাসেরটা কি দিয়েছিল নাকি? গত ক্লাসে যে স্যার ক্লাস নিয়েছিল উনি হয়তো রেকর্ড করছিল কিনা। আচ্ছা এটা জেনে জানাবো, হ্যাঁ। জি স্যার। জি। আচ্ছা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমাদের রিস্ক ম্যাট্রিক্সের লাইকলিহুড আর হচ্ছে কনসিকুয়েন্স, এখানে ইম্প্যাক্টও বলা হয়। তো এইটা হচ্ছে আপনার ঘটনা ঘটার সম্ভাবনা কতটুকু। তো আমাদের যেহেতু এখানে 3টা প্যারামিটার সেট করছি, আপনি যদি চিন্তা করেন যে হাই, মিডিয়াম, লো, তার মানে আমাদের প্যারামিটার কয়টা? 3টা। 3টা স্যার। জি। তো এই জন্য আমরা 3-to-3 ম্যাট্রিক্স মানে এইটা ফলো করব। দেখেন এখানে বলা আছে যে লো, মিডিয়াম, হাই, তাই না? তো রাস্তার মাঝখানে কলার খোসা পড়ে থাকলে ঘটনা ঘটার সম্ভাবনা কতটুকু? বেশি। বেশি স্যার। তার মানে হাই হবে। আর পড়ে গেলে ক্ষতি হওয়ার সম্ভাবনা কতটুকু? মিডিয়াম, তাই না? তার মানে মিডিয়াম মানে হচ্ছে 2, আর এখানে হচ্ছে 3। তাহলে এইটা গুণ করলে কত হয়? 6। তাহলে আমার রিস্ক কতটুকু? 6 মানে কি? 3-এর উপরে মানে কি? হাই না? জি স্যার। 3-এর উপরে মানে হাই। এইভাবেই আমার রিস্কটা হাই, লো না মিডিয়াম সেটা আর কি মানে নির্ধারণ করা হয়। আমরা যাই করি না কেন তার তো একটা গ্রাউন্ড থাকতে হবে, তাই না? তার তো একটা বেস থাকতে হবে, কিসের উপরে ভিত্তি করে আমি করব। এই রিস্ক ম্যাট্রিক্সটা ফলো করেই এটাকে মানে এইভাবে করা হয়। ঠিক আছে? যে ঘটনা ঘটার সম্ভাবনা কতটুকু আর ঘটলে ক্ষতি হবে কতটুকু, সেইভাবে। ঠিক আছে? এইভাবে করা হয়। তো এই ফরম্যাটটাতে আমরা এই যে কন্টাক্ট ইনফরমেশন দিলাম, মানে এই আপনার নাম দিবেন, এখানে ধরে নিলাম যে আমি লিখলাম হচ্ছে রাশেদ, ডেট অফ ইন্সপেকশন, একটা ডেট দিয়ে দিলেন আপনি যেদিন করবেন। ধরে নেন আজকে হচ্ছে 13 তারিখ, তাহলে আমি কালকে করব, তার মানে 14 জুন 2026 দিলাম। ফার্স্ট কোঅর্ডিনেটর ধরে নেন আমি ম্যানেজারের নাম দিলাম ইমরান হোসেন। ঠিক আছে? ম্যানেজার রেসপন্সিবল ধরে নিলাম নাম দিলাম মুস্তাফিজুর রহমান। ওটা নাম দিয়ে দিবেন, সমস্যা নেই, বা আপনার ওখানে যারা আছে। এইবার বিষয়টা যদি একটু আমরা লক্ষ্য করি তাহলে আর কি বুঝতে পারবো যে এইখানে বলা আছে কয়েকটা স্টেপ বা টাইপ বলা আছে, তাই না? যেমন ফ্লোরের কি কি ধরনের হতে পারে সেইগুলো একে বলে দেওয়া আছে। আবার এখানে বলা আছে রিস্ক লেভেল, আর হচ্ছে ডিটেলস, আর হচ্ছে হু ইজ রেসপন্সিবল ফর কারেক্টিভ অ্যাকশন, নেম অফ ম্যানেজার। তো এইখানে যদি একটু পড়ে দেখি, ইভেন সারফেস নো হোলস আর প্রোট্রিউডিং নেইল, মানে আমার সারফেস বা ফ্লোরে কোনো হোল নাই বা কোনো ধরনের ক্ষতিকারক কি নাই, কেমিক্যাল নাই। কেমিক্যাল না, মানে নেই, মানে পিন বা আলপিন এরকম পাইপ ফুটে যাবে এরকম কোনো কিছু নাই। তার যদি মানে না থাকে, ক্ষতিকারক কোনো অবজেক্ট নাই। ক্ষতিকারক কোনো অবজেক্ট নাই, যদি না থাকে তাহলে নো রিস্ক। এই ঘরে আমরা টিক দিব। জি স্যার। টিক চিহ্ন খুঁজে পেতে সমস্যা হবে, আপাতত মনে করেন এটাই দিলাম। ওকে, সময় ব্যয় করার সময় নেই। আচ্ছা, নাই তাহলে নো রিস্ক। নো রিস্ক যদি টিক দেয় তাহলে এই পাশে কোনো কাজ নাই। ঠিক আছে? কিন্তু বললাম যে লুজ বোর্ড নেইল ডাউন, আচ্ছা এটাও মনে করলাম যে নাই। ড্রপ অবজেক্ট
পিক আপ, এটাও নাই। ডাস্ট অ্যান্ড রাবিশ, এটা বললাম রিস্ক আছে। এখন ডাস্ট অ্যান্ড রাবিশ পড়ে থাকলে সেটা থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই কম, তো নাকি? রিস্ক একটু আছে কিন্তু কম। ওই যে আপনি লাইভলিহুড অ্যান্ড কনসিকুয়েন্স দিয়ে মিলাই দেখবেন, যদি আপনার বেশি মনে হয় দিবেন, না হলে দিবেন না। তা ধরে নিলাম এখানে লো। এখন রিস্কের ঘরে টিক দেওয়া মাত্র আমার এখানে রিস্ক লেভেলটাকে আইডেন্টিফাই করতে হবে যে এটা কত ধরনের রিস্ক। এরপরে ডিটেলসে লিখতে হবে। তাহলে ডিটেলসে আমরা লিখে দিব সাম ডাস্ট ইন ফ্রন্ট অফ দ্য ডোর হুইচ ইজ মে হার্ম টু মেশিনারিজ, লিখে দিলাম। এখন সাথে সাথে শুধু ডিটেলসে কি সেটা লিখলে হবে না, মেজারমেন্ট, কারেক্টিভ মেজারমেন্টও বলে দিতে হবে যে কিভাবে রিমুভ করা যাবে। যে তাহলে বলে দেব ইমিডিয়েট রিমুভ দ্য ডাস্ট। ইমিডিয়েটলি বলে দিলাম মনে করো। আচ্ছা, বানান টানান আমরা একটু ইগনোর করি, এটা যা হয়েছে বলে দিলাম। দেওয়ার পরে এবার বলা হচ্ছে হু ইজ রেসপন্সিবল ফর কারেক্টিভ অ্যাকশন, নেম অফ ম্যানেজার। এখন আমাকে বলে দিতে হবে ম্যানেজার, এই যে মুস্তাফিজুর রহমান, বলে দিলাম মুস্তাফিজুর রহমান হচ্ছে এটার জন্য রেসপন্সিবল। মানে যে রেসপন্সিবল সে, তাকে করতে হবে বিষয়টা সে না, সেটা না, সে অন্য কাউকে তো করাবে। তো এইভাবে আমাকে প্রত্যেকটা পড়তে হবে এবং খুঁজে খুঁজে দেখতে হবে যে এই জিনিসগুলো আদৌ আমাদের প্রিমিসিসে আছে কিনা। থাকলে ভালো, না থাকলে আরো ভালো। ঠিক আছে। সেম ভাবে মেশিন, আমরা যে মেশিনগুলো ব্যবহার করি সেইখানের ক্ষেত্রে যে দুইটা মেশিনের ক্ষেত্রে অ্যাডিকুয়েট স্পেস আছে কিনা, স্টোর ওয়েস্ট ম্যাটেরিয়াল স্টোরের প্রভিশন আছে কিনা, সেফটি গার্ড আছে কিনা, যেসব মেশিনে সেফটি গার্ড থাকার কথা, পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা, এরকম দেখে দেখে আমাদেরকে এটা ফিল আপ করে ফেলবো। এখন কথা হচ্ছে যে ফিল আপ করার সময় আমাদের বেসিক্যালি যে প্রবলেমটা আমরা ফেস করি সেটা হচ্ছে আমরা অনেক সময় বলি যে এই লো রিস্ক লেভেলে দিলে তো এই পাশে অনেক কাজ ঝামেলা, ওর থেকে যদি আমরা নো রিস্ক দিয়ে দিই তাহলে তো আমাদের কোনো ঝামেলা থাকার কথা না, তাই না? এটা আমরা অনেক সময় বলি। কিন্তু বিষয়টা হচ্ছে যে এবং নো রিস্ক দিলে আপনাকে অ্যাসেসর প্রশ্ন করতে পারে যে আপনি যে কোনোটাই রিস্ক দিলেন না, তাহলে কি কোনো হ্যাজার্ড নাই আপনার ওয়ার্ক প্লেসে? আচ্ছা, হ্যাজার্ড ফ্রি কোনো প্লেস আছে দুনিয়াতে? কি মনে হয় আপনাদের? না স্যার। নাই। তাহলে হ্যাজার্ড ফ্রি যদি ওয়ার্ল্ডে কোনো প্লেস না থাকে তাহলে রিস্ক ফ্রি কি হওয়া সম্ভব? না স্যার। না, কম আর বেশি হবেই। এখন কথা হচ্ছে তাহলে আমি কোনটাতে দিলে আমার অ্যাসেসমেন্ট নিতে অসুবিধা হবে? বলে যে আপনি তো রিস্ক পাইছেন, আবার রিস্কে দিবেন যে আপনি তো রিস্ক আইডেন্টিফাই করছেন, হাজার আইডেন্টিফাই করছেন, রিস্ক লেভেল আপনি আইডেন্টিফাই করছেন মিডিয়াম হয়েছে বা হাই রিস্কে আছেন, তাহলে আপনি কি অ্যাসেসমেন্ট নিতে পারবেন? এই প্রশ্ন করবে অ্যাসেসর। তাহলে এই প্রশ্ন যদি অ্যাসেসর করে তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে বা আমরা দিব, আমাদেরকে এমন ভাবে এটাকে সাজাইতে হবে বা এমন কোন একটাতে রিস্ক আইডেন্টিফাই করব যেটা সহজে সমাধান করা যায় বা মিটিগেট করা যায়। আমরা যদি ওয়াশের ভাষায় বলি, ওয়াশ ল্যাঙ্গুয়েজে বলি, তাহলে সেটাকে বলবো মিটিগেট, মানে মিটিগেট করা যায়। যেমন এইটাতে দিচ্ছি ডাস্ট অ্যান্ড রাবিশ, আমরা বলছি সাম ডাস্ট ইন ফ্রন্ট অফ দ্য ডোর, মানে দরজার সামনে কিছু ডাস্ট আছে, তাহলে এইটাকে রিমুভ করা বা মিটিগেট করা কি খুব কঠিন কাজ? না স্যার।
যদি কঠিন কাজ না হয় তাহলে আইডেন্টিফাই হলেও আমরা বিষয়টাকে সমাধান করে কি অ্যাসেসমেন্ট প্রসিড করতে পারবো না? স্যার পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ পারবো। তার মানে এটা দিলে সমস্যা না। স্যার যদি প্রশ্ন করে আমি বলবো যে স্যার আমাদের যে রিস্কটা আইডেন্টিফাই হয়েছে বা যে হ্যাজার্ডটা আইডেন্টিফাই হয়েছে এটা সহজে সমাধান করা গেছে এবং সেটা সমাধান করে আমরা অ্যাসেসমেন্ট প্রসেস কন্টিনিউ করেছি নাকি? জি স্যার। আচ্ছা, আহ, যেমন এইখানে আমরা যদি বলি যে এই যে এক্সিট ক্লিয়ার অফ অবস্ট্রাকশন, ঠিক আছে, বা ফায়ার অ্যালার্ম সিস্টেম ফাংশনিং কারেক্টলি, এইটাকে যদি আমরা বলি রিস্ক আছে মনে করেন, এবং এটা ফায়ার অ্যালার্ম ফাংশন যদি ঠিকমতো কাজ না করে তাহলে তার কনসিকুয়েন্স তো অনেক বড় হতে পারে, মেবি হচ্ছে মৃত্যুর কারণে হতে পারে নাকি? তাহলে এটা হাই। এবং আমি বললাম যে মানে কমেন্টসে বলে দিলাম ডিটেলসে যে দেয়ার ইজ নো অ্যালার্ম ইন ওয়ার্কিং কন্ডিশন। ঠিক আছে, এইটা বলে দিলাম। এইবার বোঝেন তাহলে এইটাকে এইটা থাকলে কি আমরা অ্যাসেসমেন্ট নিতে পারবো? না স্যার। পারবো না, কারণ এই সমস্যাটার সমাধান আমাদের কাছে ইমিডিয়েট নাই। ঠিক আছে, এই জন্য এইটা তাহলে এইটা আমরা আইডেন্টিফাই করব না। আর কালকে আপনারা এটা রিয়েল করবেন, মানে আপনার রিয়েল লাইফ বা আপনার রিয়েল ওয়ার্ক ক্লাসে এই কাজটা আপনি অবশ্যই কালকে রিয়েল লাইফ করবেন। হোয়াট এভার যা আছে তাই দেখা যাক না আমাদের ওয়ার্ক ক্লাস আমরা কতটুকু সুরক্ষিত রাখতে পারছি বা আছে, সেটা কালকে আইডেন্টিফাই হবে। এর বাইরেও যদি কোনো কিছু থাকে তাহলে সেটা আপনারা আইডেন্টিফাই করবেন। আপনারা কি বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। ওকে, করতে পারবেন না কে কে? পরিষ্কার নয় স্যার, হ্যাঁ, পরিষ্কারভাবে বুঝতে পারি নাই। আমার একটু প্রবলেম স্যার, কারণ মাঝখানে একটু ডিস্টার্ব মাইন্ডে চলে গেছিলাম। আচ্ছা, পরিষ্কার ভাবে বুঝতে পারেন নাই কে? স্বপন স্যার? স্যার, জি স্যার। আচ্ছা, আপনি কি শুরু থেকে ছিলেন ক্লাসে না একটু পরে জয়েন করছেন? একটু পরে জয়েন করছি স্যার। জি স্যার। আসসালামু আলাইকুম। আমিও শুরু থেকে থাকতে পারি নাই অফিসের কাজে। কাইন্ডলি আবার একটু রিভিউ দিলে ভালো হবে আর কি। ওকে, আর কারো কোনো কি মানে এরকম আছেন যে বুঝতে পারেন নাই? আমি কিন্তু ক্লাসে রেসপন্স খুব কম পাচ্ছি। আবুল কাশেদ আছেন নাকি? কাশেদ নাকি যেন আবুল কাশেদ, আপনি কি আছেন? জি স্যার, আছি স্যার। জি। আক্তার 97 সালমা আছেন আপনি? আক্তার 97 সালমা। জি স্যার, আসসালামু আলাইকুম। আসি স্যার। ওয়ালাইকুম আসসালাম ম্যাম। এত সময় লাগে রেসপন্স করতে ক্লাসে অ্যাটেন্টিভ থাকলে? স্যার ওই যে
এনামুল শাহিন আছেন? এনামুল শাহিন স্যার। জি জি আছি আমি। স্যার অ্যাটেন্টিভ নাই, এই উপস্থিত খালি এই অনলাইনে ঢুকে থাকলে হবে? ডেকে ডেকে সাড়া নেওয়া লাগতেছে। হ্যাঁ, আমি কিন্তু রিপ্লাই দিয়েছিলাম যে আমি একটু মিটিং এ পরে আসছি, আমি একটু রিভিউ দিলে ভালো হবে। আর এনামুল শাহিন, আমি এনামুল শাহিন। আপনি কি অন্য আইডি দিয়ে কথা বলতেছেন? জি জি, আমার অফিসের ফোনে ঢুকছি তো আমি। হুম, আচ্ছা, কিভাবে বুঝবো বলেন? ঠিক আছে, ফাতেমা নাসরিন। একটা আমার কাছে আর একটা খলিল স্যারের কাছে। হুম, জি, ফাতেমা নাসরিন। জি আসি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইমদাদুল হক। ইমদাদুল হক। ইমদাদুল হক কে আছেন? নোট করুন। আমিনুল ইসলাম আমিন। জি স্যার আসি। বিল্লাল হোসেন। জি স্যার আছি স্যার আমি। জি, নুসরাত জাহান নোভা। আসসালামু আলাইকুম স্যার, আছি স্যার। এর আগে ক্লাসে আপনি স্যার ডেকেছিলেন, কিন্তু স্যার আমি কথা বলার পরেও স্যার শুনতে পাচ্ছিলেন না, তাই সেজন্য সরি স্যার। নুসরাত জাহান নোভা, আপনার কথা কেটে কেটে আসাতে আমি ভালো বুঝতে পারি নাই। স্যার আছি স্যার। এর আগেও হচ্ছে একটা ক্লাসে স্যার আপনি আমাকে ডেকেছিলেন স্যার, আমার গলা একদম বসে গিয়েছিল। তো আমি স্যার এসএমএস এ হচ্ছে স্যার লিখে দিয়েছিলাম, হয়তো আপনি সেদিন দেখতে পান নাই। মানে আমি আপনাকে হচ্ছে মুখে রেসপন্স করতে পারি না, বাট মেসেজ করেছিলাম ইয়েতে, মানে উম, স্যার হচ্ছে যে গুগল মিটেই। ওকে, বুঝতে পারছি না, দেখেছিলাম, পরে জি স্যার। বলছিলাম। রাজীব মৃধা। আসসালামু আলাইকুম স্যার, আমি আসি স্যার। সাজেদুল। জি স্যার আসি স্যার। সাইফুল শুভ। জি স্যার আছি স্যার। লেট রেসপন্স, তার মানে অ্যাটেন্টিভ না। স্যার আনমিউট হলো না স্যার, এই কারণে একটু সমস্যা ছিল, যার কারণে বলতে পারিনি স্যার। ওকে, সিরাজুল ইসলাম শান্ত। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সুমন দাস। আছি স্যার। স্বপন ভূঁইয়ার সঙ্গে কথা হয়েছে। তুষার আহমেদ। আসসালামু আলাইকুম স্যার। স্যার আছি স্যার। হ্যাঁ, এখন আপনারা সবাই আছেন, কিন্তু মানে প্রশ্নের উত্তর দেন না, আগে আগে সেটা শুনে নিন। না বুঝলে যদি না বলেন, ভাই আপনি কিন্তু টাকা দিচ্ছেন, ঠিক আছে? তা আমি যদি এত আরামে ক্লাস করাই, তা এটা তো আমার জন্যই ভালো। আপনাদের মতো স্টুডেন্ট গুলো তো আমার জন্যই ভালো, কারণ আমার তো আরাম ক্লাস করা। কোনো কোশ্চেন নাই, কোনো ইয়া নাই, রেসপন্স নাই, একবারও বলা লাগতেছে না যে এক একজন করে কথা বলেন। তো হেবি আরামের অনলাইন সেশন চলতেছে, তাই না? এরকম আরামের সেশন চললে সমস্যা কি? ভালোই চালান। শাহাদত স্যার কিছু বলবেন?
স্যার আমার ইয়েটা হচ্ছে আজকে যে আপনি স্যার হাজিরা নিলেন, এটা মূলত আসছে আমাদের ক্লাসের রেসপন্স নিয়ে আপনি কম রেসপন্স পাওয়ার কারণে হয়তো হাজিরাটা নিলেন। তো এখানে আমার একটা কথা ছিল, সেটা হচ্ছে আপনি যখন স্যার কোনো কোশ্চেন করেন, হয়তো স্যার সমস্বরে সবাই উত্তর দিতে একটু কনফিউজ ফিল করে যে এটা নয়েজ হবে কিনা বা এটা কিভাবে হয়। তো সেক্ষেত্রে মনে হয় স্যার আমাদের না হয় এই ব্যাপারে একটু স্বাধীনতা, যে হ্যাঁ সবাই রেসপন্স করতে পারবে যে যেভাবে খুশি, অথবা হ্যান্ড রাইজ দুটার একটা এভাবে একটু ইয়ে দিলে ভালো হয়। এটা তো মানে আচ্ছা, এটা আবার রিপিট করতেছি। শাহাদাত, আপনার নিশ্চয় মনে আছে আমরা প্রথম দিকে যখন ক্লাসের কোড অফ কন্ডাক্ট বা আচরণবিধি আমরা আলোচনা করতেছিলাম, তখন কিন্তু বলছিলাম যে আপনারা প্রশ্ন করা মাত্রই হ্যান্ড রেজ করবেন, সবাই যতজন হ্যান্ড রেজ করবেন সেই রেসপন্স গুলাকে আমরা কিন্তু কাউন্ট করব, তাই না? এটা কিন্তু বলা হয়েছিল। তো থ্যাংক ইউ শাহাদাত, আবারও আমি আজকে বলে দিচ্ছি যে হ্যাঁ, সমস্যার কথা বললে হয়তো অনেক সময় নয়েজের কারণে হয়, কিন্তু মানে আপনার লার্নিং এর জন্য আপনি নিয়ম, এটা তো এমন না যে এই নিয়ম ভঙ্গ করলে হবে, কিন্তু একেবারে যদি রেসপন্স বন্ধ করে দেন তখন কিন্তু আমরা যারা ফ্যাসিলিটেটর বা ফ্যাসিলিটেট করি, আমাদেরও ফ্যাসিলিটেশনের গতি স্লোয়াত হয়ে যায়, মানে কমে যায়। ঠিক আছে? কারণ মানে ওই ছন্দটা ব্রেক হয়। তো রেসপন্স করাটা জরুরি। তো সমস্যাটা করলে করতে পারেন, তখন আমি বলবো যে ঠিক আছে অমুক বলুন। আর সবচেয়ে ভালো সলিউশন হচ্ছে মানে একটা কোশ্চেন করা মাত্র সবার হ্যান্ড রেজ হবে, যারা যারা পারবে। তার ভিতর থেকে দু একজনকে কোশ্চেন করবে। আমরা প্রথম দিকে 2-3টা ক্লাস কিন্তু ভিডিও দেখলে দেখতে পাবেন যে এভাবে প্র্যাকটিস করতে। বাট আই নিড রেসপন্স। আপনারা সমস্যাটা করেন আর হ্যান্ড রেজ করে করেন, কোনো রিয়াকশন দিয়ে করেন, চিল্লাই করেন, কিন্তু আমার রেসপন্স দরকার। বলছিলাম যে অনলাইন ক্লাসে কিন্তু এটা একটা বড় চ্যালেঞ্জ, যে আপনি কতটুকু অ্যাটেন্ড থাকতেছেন বা অ্যাটেন্টিভ থাকতেছেন সেটা কিন্তু মানে মেজার করাটা খুব কঠিন হয়ে যায়। তো এই মেজারমেন্টটা হচ্ছে আপনি কোশ্চেন করা বা যে কোনো একটা কিছু জিজ্ঞাসা করা মাত্র রেসপন্স করতেছেন কতটুকু, সেটার উপরে ডিপেন্ড করে। তো আমরা যেভাবেই পারি না কেন রেসপন্স করি, ইয়েস অর নো। মানে একটা জিনিস বোঝানোর পর আমি যখন জিজ্ঞাসা করবো যে বুঝছি, আপনারা 5 জন একসঙ্গে বলেন বুঝছি আর 5 জন একসঙ্গে বলেন বুঝি নাই, কিন্তু এই রেসপন্সটা দরকার, সাউন্ডটা দরকার। কারণ আপনাদের আর আমাদের সঙ্গে বা আমার সঙ্গে আপনাদের সঙ্গে ইন্টারাকশনটা কিন্তু একটাই মাধ্যম অনলাইন ক্লাসে, সেটা হচ্ছে সাউন্ড, শব্দ। সাহেব হোসেন, আমি বুঝাইতে পারছি কিনা? আমি বলছি আপনাদের সকলকে বুঝাইতে পারছি। ঠিক আছে? তো সাউন্ডটা নিড, মানে রেসপন্সটা খুব ইম্পর্টেন্ট, নিড। ওকে, আমি টোটাল বিষয়টা আবার রিপিট করতেছি একদম A to Z, আপনারা ভালোভাবে বুঝে নেন। তাছাড়া আমাদের রেকর্ড ক্লাস আজকেই আমরা আপলোড করে দিব, যেন এটা দেখেও আপনি এটা পুরো কালকে পূরণ করতে যেয়ে যেন এটা দেখেও পূরণ করতে পারেন। তার আগে আমরা একটু আইস ব্রেক নেব। আইস ব্রেক নেওয়ার কারণ হচ্ছে যে আমরা চাচ্ছি নেক্সট উইকে আমাদের একটা ফিজিক্যাল সেশন হোক, কারণ অনেক দিনই হয়েছে এবং ফিজিক্যাল সেশনটা না হলে প্রপার ইন্টারাকশনে আসাটা একটু কঠিন হচ্ছে। তো আমরা নেক্সট 19 তারিখ শুক্রবার আমাদের ফিজিক্যাল সেশনটা রাখতে চাচ্ছি। এখানে আজকে যেহেতু ম্যাক্সিমাম উপস্থিত আছেন, এই জন্য আপনাদের সঙ্গে বলা, এবং আমরা চাইবো যে ফিজিক্যাল সেশনে আপনারা সকলে উপস্থিত থাকবেন। এইবার আপনারা সকাল 9টা থেকে স্যার ক্লাসটা হতে পারে, সকাল 9টা থেকে বিকাল 4টা বা 5টা পর্যন্ত। স্যার যদি হচ্ছে যে দুপুর 2টার পরে জয়েন করি প্রবলেম হবে কি? কারণ স্যার আমি তো হচ্ছে থাকি রাজশাহীতে, আর স্যার মানে উইকেন্ড প্রোগ্রামে হচ্ছে স্যার বিএসসি করছি। তো স্যার আমার হচ্ছে সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত আমার ক্লাস থাকবে ফিজিক্যালি। স্যার যদি 2টা থেকে 4টা পর্যন্ত আমি যদি স্যার মানে ফিজিক্যালি ওখানে অ্যাটেন্ড করি। ওকে, এবার আমি একটা আপনাদেরকে জাস্ট এটুকু বলি যে আপনারা অ্যাডাল্ট লার্নার, আপনাদেরকে জোর করে ক্লাসে উপস্থিত করানোর আমাদের মানে কোনো কারোর সাধ্য নাই। বাট ফার্স্ট মানে ফিজিক্যাল ক্লাস আমরা চাইবো যে আপনারা সকলেই সময় মতো উপস্থিত থাকবেন, কারণ অনেক ইম্পর্টেন্ট বিষয়, দিক নির্দেশনা এবং মানে অনেক কিছু এমন ভাবে আলোচনা হবে যেটা আপনারা যারা মিস করবেন তারা মিসই করবেন। কারণ ফিজিক্যাল ক্লাসের কোনো রেকর্ডেড ক্লাস থাকবে না যে আপনি পরবর্তীতে সেটা দেখে নেবেন। ঠিক আছে? এইটাই।
তো এখন বাকিটুকু আপনাদের ইচ্ছা, আপনাদের আপনাদের প্রায়োরিটি সেট করতে হবে। আমাদের প্রত্যেকেরই কাজ আছে। জি স্বাগত, বলুন। স্যার আমারও আসলে আপনার মতোই একটু মানে ইয়া ছিল আর কি, আবদার ছিল। সেটা হচ্ছে স্যার আমি তো যদি স্যার একটু গভর্নমেন্ট সেক্টরে আছি, মানে জুন মাসটা স্যার আমার জন্য একটু ক্রিটিক্যাল টাইম যাচ্ছে। যদি মানে কোনো সমস্যা না থাকে প্রতিষ্ঠানের, আমার জন্য না, যদি প্রতিষ্ঠানের কোনো সমস্যা না হয়, ফিজিক্যাল ক্লাসগুলো আপনার জুন থেকে শুরু করলে আমার জন্য একটু ভালো হইতো। তো আপনার কি শুক্রবারও চাপ আছে? জি স্যার, জুন মাসটা একটু শুক্র শনিবারও আমার একটু চ্যালেঞ্জ থাকে। আর বিশেষ করে আমি যেহেতু স্যার ঢাকার বাইরে, তার জন্য আমাকে আগের দিন থেকে প্রস্তুতি নিতে হবে। আমি প্রায় অলমোস্ট কক্সবাজারে, চট্টগ্রাম থেকে আরো 2 ঘন্টা পরে আর কি, লোহাগাড়া? কক্সবাজারের কাছাকাছি আমি থাকি। আপনি কি লোহাগাড়ায় থাকেন? লোহাগাড়া না চকরিয়া? জি স্যার, লোহাগড়ার সাথে সাতকানিয়া স্যার। সাতকানি, বুঝতে পারছি। ওকে, বলেন মাহির। আই মাহির, হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। স্যার আমার একটু শুক্রবারে জয়েন করা সম্ভব না স্যার, আমার ভার্সিটি থাকে প্রতি শুক্রবার। ওকে, এরকম 1 to 1 যদি আমরা মেজার করতে যাই, যে তাহলে তো প্রত্যেকেরই প্রত্যেক দিন প্রবলেম থাকবে। কারো শুক্রবারে, কারো শনিবারে, কারো রবিবারে, মোটামুটি তো প্রবলেম তো থাকবে। আর এটা সলিউশন কিভাবে করব আপনারাই বলে দেন। স্যার 26 তারিখে হয়তো সবারই অফ ডে আছে, সরকারি ছুটি, ওই দিন করলে ভালো হয় স্যার। 19 তারিখে তো ভাই শুক্রবার অফ ডে। 26 তারিখ কিসের ছুটি? স্যার 26 তারিখ সরকারি ছুটি, সবকিছুই অফ। না, 26 তারিখ তো ফ্রাইডে, 19 তারিখও ফ্রাইডে। তো 26 তারিখ কিসের সরকারি ছুটি আবার এক্সট্রা? স্যার ওই দিন আমাদের সব সব ভার্সিটি অফ, কোনো কার্যক্রম নাই সেদিন। স্যার 26 তারিখ একটা সরকারি ছুটি আছে স্যার। আশুরা স্যার, আশুরা স্যার, আশুরার ছুটি দিন স্যার। আশুরা ওইটার ছুটিটা শুক্রবারই পড়ছে, এই কারণে মেবি হয়তো বলতেছে। মহরমের 10 তারিখ স্যার। এই স্যার 26 তারিখ অনেক দেরি হয়ে যায়, আর 19 তারিখেই ডেটটা ঠিক আছে স্যার, যারা আমার মতে আর কি। 26 তারিখে স্যার একটা কিছু প্রোগ্রাম আছে। তাদের ব্যাচের হচ্ছে কনক্লুজিং টাইম, দেখা গেছে 26, 27, 28-এ স্যার ফাইনাল অ্যাসেসমেন্টের একটা ব্যস্ততা থাকবে। তো সেক্ষেত্রে এই দিকটা করতে পারলে ভালো হতে পারে স্যার। আসসালামু আলাইকুম স্যার, 19 তারিখে দিলে মনে হয় ভালো হয়। ওকে, আমরা একটু তাহলে ইয়া করি যে এনামুল শাহিন স্যার কিছু বলবেন, বলেন। জি জি, আমি ওই যে 19 তারিখে ই করলাম আর কি, এগ্রি করলাম। যদি দৈব কিছু না ঘটে যাবো আর কি। ওকে, তাহলে 19 তারিখে আমরা কারা কারা আসতে পারবো একটু হ্যান্ড রেজ করি। খলিল ভাই, আপনারা 19 তারিখে কয়জন আসতে পারবেন? একসঙ্গে তো স্যার আমরা কয়জন পুরো আছি? পুরোটাই যাবো, 7 জন 6 জন। 6 জন। জি স্যার। ওকে, আচ্ছা, এনামুল শাহিন স্যার খলিল ভাইয়ের সঙ্গে। এনামূলক সায়েন্স স্যার আমার সাথে আছে, একসাথে যাবো স্যার। ওকে, মানে এনামুল শাহিন স্যার আবার হ্যান্ড রেজ করছে তো, এই জন্য বলছি। আচ্ছা, খলিল ভাইরা যে 6 জন আছেন, সেই 6 জনের হ্যান্ড রেজ করার দরকার নাই, ওইটা আমি পাইছি। বাকি কয়জন একটু যারা আছেন আমরা একটু হ্যান্ড রেজ করি, তাহলে আমরা কোয়ান্টিটিটা বুঝতে পারবো। আচ্ছা, সাজেদুল, রাহাত, রিমন, সাইফুল, শুভ। জি, 4 জন। এই বিশ্বজিৎ স্যারেরা কি শনিবারে আসতে পারবে? শুক্রবারে 19 তারিখে? শুক্রবারে তো স্যার বাসায় থাকি, চেষ্টা করবো স্যার। না, মানে চেষ্টা এক জিনিস ভাই, আর একটা হচ্ছে আসবো আর এক জিনিস।
এখন আপনারা যদি বলেন যে আমাদের ফিজিক্যাল ক্লাস দরকার নাই, তাহলে সেটাও বলে দেন, আমরা সেভাবেই এগোই। স্যার ফিজিক্যাল ক্লাস আমাদের বেশি দরকার। আমি একটা কথা মনে করাই দিই স্যার, আমাদের লিয়া ম্যাম, আমাদের মিজনা ম্যাম, সাইফুল স্যার এবং মোমিন স্যার সহ এই সাগর স্যার, নাইম স্যার, এনারা কিন্তু ক্লাসে তেমন একটা ভালো রেসপন্স করতেছে না। দ্যাট মিনস তারা হচ্ছে বেশি একটা ক্লাসে মানে এই ধরনের অনলাইন ক্লাসের প্রতি ওনার আগ্রহ ফিল করছে না। ফলে আমাদের অফলাইন ক্লাসটাই বেশি জরুরি। এটাতে স্যার শুক্রবারে হইলে সুবিধা হয়, হয়তো সার্বজনীন সুবিধা, কিন্তু আপনি যদি এর স্যারও আমাদেরকে টাইম দেন তাহলে আমরা ঠিকঠাক ওখানে পৌঁছে যেতে পারবো, যেহেতু আমরা আপনার খুব কাছাকাছি আছি। না সেটা ঠিক আছে, বিশ্বজিৎ স্যারের উদ্দেশ্যে আমার একটা কথা আছে, সেটা হলো স্যার বিশ্বজিৎ স্যার যেহেতু আমরা একই টিমে, তো স্যার আসলে 19 তারিখের ব্যাপারে একটা ডিসিশন নিতে চাচ্ছে যে 19 তারিখ ক্লাসটা হবে কি হবে না। তো ওই দিন আপনারা কারা কারা থাকতে পারবেন বা পারবেন না ওইটা একটু রেসপন্স করেন, তাহলে স্যার একটু ডিসিশন নিতে সুবিধা হবে স্যারের। আমাদের তো ফিজিক্যাল ক্লাস দরকার আছে এবং আমরা ফিজিক্যাল ক্লাস অবশ্যই অবশ্যই করবো ইনশাআল্লাহ। জি স্যার, বুঝতে পারছি। আমি শুক্রবারে থাকতে পারবো না, কিন্তু আমাদের বাকি সবাই থাকবে স্যার। ওকে, ঠিক আছে। আমরা দেখে আজকে শনিবার, নেক্সট ক্লাসে আমরা ডিসিশন ফাইনাল করব। তবে শুক্রবারে হওয়ার সম্ভাবনা বেশি আর, হ্যাঁ, কারণ 26 তারিখে করা লাগলে করব আবার, কিন্তু শুক্রবারে আমাদেরকে মানে আমাদের ফার্স্ট একটা ফিজিক্যাল ক্লাস আমাদের করে ফেলা লাগবে। কারণ ফিজিক্যাল ক্লাসটা না করলে আমাদের প্রপার যে আমি যেটা মানে আমি যেটা চাচ্ছি যে আপনাদের সঙ্গে একটা প্রপার ইন্টারাকশন, এটা আসলে আমাদের জন্য নাহলে কঠিন হয়ে যাবে। প্রয়োজনে যারা 19 তারিখে আসতে পারবেন তারা 19 তারিখে আসবেন, যারা 26 তারিখে আসতে পারবেন তারা 26 তারিখে আসবেন। আর এখানে সবাই কর্মজীবী, আমাদের বন্ধের দিন ছাড়া আসলে ফিজিক্যাল ক্লাস মানে অ্যাসেসমেন্টের আগে ছাড়া আমরা বাকি ফিজিক্যাল ক্লাসগুলো আমাদের বন্ধের দিনই করতে হবে। এখন ওই দিন আপনারা যারা আপনাদের প্রায়োরিটি বেজে আপনারা সিদ্ধান্ত নেবেন আর কি। আর আমরা মানে এই প্রত্যেকবার ভোটাভুটির থেকে আমরা যেটাতে যেতে চাচ্ছি আপনাদেরকে একটু অবগত করে রাখি, সেটা হচ্ছে যে আমরা টোটাল আমাদের সঙ্গে যে মানে আমাদের যে ট্রেনিং প্ল্যান আছে এটা শেষ করার জন্য একেবারে একটা স্পেসিফিক ডেট সহ আমরা একটা ট্রেনিং শিডিউল আপনাদের গ্রুপে দিয়ে দিব, পিডিএফ ফাইল, যে আমাদের এই 30টা বা 35টা ক্লাস অমুক দিন হবে, আর এই 8টা ফিজিক্যাল ক্লাস অমুক দিন হবে। আপনারা আপনাদের ওয়ার্কিং প্ল্যানটা বা প্রায়োরিটি বেস প্ল্যানগুলো সেইভাবে সাজিয়ে দিবেন, ঠিক আছে? কারণ ভালো হয় স্যার। হ্যাঁ, এইটা করে ফেলবো এবং নেক্সট ক্লাসের আগে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কারণ এইরকম প্রত্যেকদিন মানে এই মতামত নিয়ে ভোট নিয়ে মানে ডেট আসলে ফাইনাল করতে গেলে শুধু দেখবেন যে এটা জাস্ট পিছাইতে আছে, কারণ প্রত্যেকদিনই কারো না কারো আমাদের সমস্যা থাকবে, ঠিক আছে? আমাদের জায়গা থেকে আমরা একটা শিডিউল দিয়ে দিব ইনশাআল্লাহ। স্যার আমি একটা কথা জানতাম স্যার, যে আমাদের হচ্ছে যে একটা আপনাদের রিঅ্যাসেসমেন্ট ব্যাচ হওয়ার কথা, ফাইনাল অ্যাসেসমেন্ট 20 তারিখ স্যার, ওটা কি শিডিউল ফাইনাল হয়েছে স্যার? রিঅ্যাসেসমেন্ট শিডিউল ফাইনাল হয়েছে 20 তারিখে, তাই? হ্যাঁ 20 তারিখে অ্যাসেসমেন্ট হওয়ার কথা, ওটা কি স্যার ফাইনাল হয়েছে কিনা, বা ওটা 20 তারিখেই হবে কিনা? হ্যাঁ ওটা 20 তারিখে হবে। অলরেডি আমাদের মানে আপনাদের রেজিস্ট্রেশন করে পেমেন্টও করা হয়ে গেছে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে স্যার 19 তারিখে যদি ওই ফিজিক্যাল ক্লাস হয়, ওইটা কি আমাদের আরো কি আগে দুইটা বা তিনটা ক্লাস হবে, নাকি শুধু একদিনই ক্লাস হবে স্যার? রিমন স্যার, আপনি কি আমাদের রিঅ্যাসেসমেন্টের ওই ব্যাচে আর কি মানে অ্যাসেসমেন্ট দিচ্ছেন আপনি? জি স্যার। আচ্ছা, ওই ব্যাচের নোটিশ ওই ব্যাচে করে দেওয়া হবে। হ্যাঁ, আমাদের এখানে সিবিটি ক্লাসরুম আছে হচ্ছে 3টা, তো এই জন্য আমরা মানে আমাদের এখানে 3 ব্যাচ একসঙ্গে করানো যাবে আর কি। হ্যাঁ, তো ওইটা আমরা আমাদের মানে অ্যারেঞ্জ হচ্ছে আর কি। হ্যাঁ,
এবং আপনাদের আচ্ছা, অনলাইন ক্লাসের শিডিউলও আমরা ওই গ্রুপে দিয়ে দেবো। ওকে, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা। তাহলে আমরা মোটামুটি ক্লিয়ারলি বুঝতে পারলাম এবং আমরা ওই শিডিউল করে দিব যেন আমাদের পরবর্তীতে এইগুলো, এবং আমরা সেই শিডিউল অনুসারেই চলবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমি টোটাল বিষয়টা আর একবার একটু রিভিউ করে বুঝাই দিচ্ছি। এটা হচ্ছে আমাদের এভিডেন্স নাম্বার 1। আমাদের যে এভিডেন্স ডকুমেন্ট করতে হবে, আমরা এভিডেন্স ডকুমেন্টটা মূলত হচ্ছে আমাদের সিবিএলএম এর সঙ্গে সঙ্গে তালে তালে এগিয়ে নিয়ে যাব আর কি, ছন্দে ছন্দে। তো এই জন্য এভিডেন্স ডকুমেন্টটা আমরা আজকে করব। এটা হচ্ছে হ্যাজার্ড ইন্সপেকশন ফর্ম, ঠিক আছে? হ্যাজার্ড ইন্সপেকশন ফর্মে আমাদের এখানে হচ্ছে রিস্ক লেভেল, আমাদের ওয়ার্ক প্লেসে আদৌ কোনো হ্যাজার্ড আছে কিনা, থাকলে আমরা সেটা কিভাবে মিটিগেট করব, এই বিষয়টা আইডেন্টিফাই করার উদ্দেশ্য হচ্ছে একটা হ্যাজার্ড ইন্সপেকশন ফর্ম ব্যবহার করা হয়। এই হ্যাজার্ড ইন্সপেকশন ফর্মে প্রথমে যেটা থাকে রিস্ক লেভেল, কারণ আমাদের রিস্ক লেভেল আইডেন্টিফাই করতে হয়। হ্যাজার্ড আইডেন্টিফাই করার পরে সেটা রিস্ক লেভেলটা আইডেন্টিফাই করতে হয়। এই রিস্ক লেভেল হচ্ছে 3টা, হাই, মিডিয়াম, লো। হাই কখন বলবো? যে আমাদের যে হ্যাজার্ড আইডেন্টিফাই হলো ওইটার ফলে যদি সম্ভাব্য যে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে, এই অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে যদি ডেথ বা মৃত্যুর ঝুঁকি থাকে তাহলে সেটাকে বলবো হচ্ছে আমরা হাই। আর যদি ইনজুরি হয় কিন্তু মৃত্যুর আশঙ্কা কম, নেই বললেই চলে, সেটাকে আমরা বলবো মিডিয়াম। আর যদি ইনজুরিও হবে না কিন্তু ট্রেনি বা লার্নার বা ওই ওয়ার্ক প্লেসে যারা থাকবে তারা ডিসকমফোর্ট মানে অস্বস্তি বোধ করবে, তখন সেটাকে বলা হবে হচ্ছে লো। ঠিক আছে? তো এই ফরম্যাটে আমাদের হচ্ছে এখানে আপনার নাম লিখে দিবেন, আপনি যিনি করবেন আপনার নাম হবে, ডেট আপনি যেদিন করবেন সেদিনের ডেট দিবেন, একজন ওয়াশ কোঅর্ডিনেটর নাম, আর একজন হচ্ছে ম্যানেজার রেসপন্সিবল, এই নামটা দিয়ে দিবেন। এখন এটা প্রেসক্রাইব ফরম্যাট মানে সুনির্দিষ্ট ফরম্যাট, এটা আমরা চেঞ্জ করবো না। তো এইখানে ফ্লোরের এই জিনিসগুলো আমরা পড়ে দেখব এবং বুঝে শুনে নো রিস্ক বা রিস্ক। যদি আমাদের ফ্লোরে যদি কোনো সারফেস না থাকে বা হোল যদি না থাকে, মানে গর্ত, খানাখন্দ, গর্ত বা অবজেক্ট মানে ক্ষতি হয় এরকম অবজেক্ট যদি না থাকে তাহলে এটা নো রিস্ক হবে। আর যদি আপনি যখন ইন্সপেকশন করতেছেন তখন যদি পান তাহলে রিক্সের ঘরে টিক দিবেন, রিক্সের ঘরে টিক দিয়ে তাহলে রিক্স লেভেলটা আইডেন্টিফাই করে দিবেন যে রিক্স লেভেল 2, 1, 2 না 3। ঠিক আছে? এখানে আর একটু বলে দিই যে 1 হাইকে হচ্ছে 3 দিয়ে মেজার করা হয়, মিডিয়াম হচ্ছে 2 আর লো হচ্ছে 1। এটা হচ্ছে মেজারমেন্ট স্কেল, মানে 1, 2, 3, লো 1, মিডিয়াম 2, হাই হচ্ছে 3। তার মানে রিস্ক লেভেল 3 হলে সেটা হাই, 1 হলে এইভাবে বসাই দিব এখানে। বা আপনি 1, 2, 3ও বসাইতে পারেন, অথবা আপনি ওই যে এল এম এইচও বসাইতে পারেন, এল অথবা এইচ অথবা এম, যে কোনোটা আপনি বসাইতে পারেন আর কি। তাহলে এইভাবে আমরা নো রিস্ক হলে নো রিস্ক লেভেলে টিক দিব, রিস্ক হলে লেভেল আইডেন্টিফাই করে ডিটেইলে লিখে দিব যে আসলে কি কারণে এবং কে রেসপন্সিবল। এটা একটা ব্ল্যাঙ্ক ফরম্যাট, আপনারা প্রিন্ট দিয়ে নেবেন, দিয়ে নিয়ে আপনারা আপনাদের একেবারে ওয়ার্ক প্লেসে আপনারা এটা ইমপ্লিমেন্ট করবেন, বাস্তবায়ন করবেন। ঠিক আছে? যে আপনার ওয়ার্ক প্লেসে এটা আছে, তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? এটা দিয়ে দিব, আপনারা প্রিন্ট করে নেবেন। এইভাবে মেশিন, ফায়ার, তারপরে লেডার অ্যান্ড স্টেপ, স্টোরেজ এরিয়া, ইলেকট্রিক্যাল, স্টাফ অ্যামিনিটিস, ঠিক আছে, ফার্স্ট এইড, রাবিশ, এই জিনিসগুলো আমরা করবো। এর বাইরেও যদি আপনার কোনো কমেন্টস থাকে সেই কমেন্টসটা আপনি এখানে এই বক্সের ভিতরে করে দিবেন। এই বক্সের ভিতরে আপনি সেই কমেন্টসটা করে দিবেন। এইভাবে আমরা আগামী দিন এটা পূরণ করব। এখন এইখানে ডিটেলসে যদি আপনার ইংলিশে লিখতে অসুবিধা, আপনি বাংলায় লিখে ফেলবেন, পরে ওটা ইংলিশে কনভার্ট করবো। কিন্তু আপনি যখন
রিয়েলি ইন্সপেকশন করবেন তখন কোনো ঘর ফাঁকা রাখবেন না। রিস্ক আইডেন্টিফাই হলে রিস্ক লেভেল বসাবেন এবং ডিটেলস এর ঘরে আপনি বাংলা লিখে রাখবেন কোন ধরনের হাজারটা আপনি আইডেন্টিফাই করতে পারছেন। ঠিক আছে? এনি কোশ্চেন অ্যাবাউট দিস? এখন কি স্যার যারা থ্যাংক ইউ রিভিউ করার জন্য। জি জি আপনারা যারা একটু যাদের দু একজন কনফিউশন ছিলেন তারা কি ক্লিয়ারলি বুঝতে পারছেন? ক্লিয়ার স্যার 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 জি জি স্যার। জি এটা হচ্ছে আমাদের নেক্সট ক্লাস হবে হচ্ছে সোমবারে, বুঝছেন? সোমবারে 9টায়। তাহলে কালকে আপনারা করে ফেলবেন। হ্যাঁ, আর এইটা আপনারা কমপ্লিট করবেন মানে এভিডেন্স ডকুমেন্টের একটা এভিডেন্স ডকুমেন্ট শেষ। ঠিক আছে? তার মানে আমরা কিন্তু এভিডেন্স ডকুমেন্ট করা শুরু করে দিচ্ছি, তো আপনারা সিরিয়াস হন। হ্যাঁ, আর সোমবারে হচ্ছে এই 3 নম্বর সিবিএল এ মোটামুটি শেষ করে দিছে, সামান্য একটু বাকি আছে, ওটা আমরা সোমবারে শেষ করে দেবো। ওই জায়গায় মেজর কিছু নাই। আমি মুস্তাফিজের সঙ্গে আমার কথা হয়েছে, এই 3 নম্বর সিবিএলএম এর উপরে একটা ফরমেটিভ অ্যাসেসমেন্ট হবে জাস্ট 9টার সময়, এবং এটা অনলাইনেই হবে। অনলাইনে আমি এটাও বলে রাখি যে একটা গুগল ফর্মে আপনার 25টা কোশ্চেন থাকবে, এর ভিতরে 15টা থাকবে হচ্ছে মাল্টিপল চয়েস, আর 10টা থাকবে হচ্ছে ম্যাচিং, মানে টেবিল বা ম্যাচিং। টেবিল অনলাইনেও দেওয়া যায়। এই 3 নম্বর সিভিলের উপরে এইটা আপনারা প্রিপারেশন নেবেন। জি স্যার ওএসএস কি এটা 2 নাম্বার সিভিলেন না? ওএসএস ও সরি, হ্যাঁ ওয়াস হচ্ছে 2 নম্বর সিবিএল। থ্যাংক ইউ শাহাদাত স্যার। ওই বিটিভির মোডে চলে গেছিলাম আর কি, মোড চেঞ্জ হয়ে গেছিল। হ্যাঁ, 2 নম্বর সিবিএলএম অসের উপরে আমাদের ফরমেটিভ অ্যাসেসমেন্ট হবে আগামী সোমবার। এই প্রস্তুতিটা নিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? ইনশাআল্লাহ। স্যার জি ওকে স্যার। ঠিক আছে তাহলে। আর আপনাদের কারো কোনো কথা আছে বা বক্তব্য আছে? জি না স্যার। ঠিক আছে, তাহলে আজকের সেশন শেষ করতে চাচ্ছিলাম। অ্যাক্টিভিটি দিয়ে দিচ্ছি, অ্যাক্টিভিটি কমপ্লিট করেন। জি স্যার। থ্যাংক ইউ স্যার যেটা বলতে চাচ্ছি স্যার, ওই যে গত ক্লাস এবং আজকের ক্লাসটা স্যার কাইন্ডলি একটু যদি দিয়ে দিতেন আমাদের ভিডিও আকারে ইউটিউবে। আজকের ক্লাসটা দিয়ে দিব, কিন্তু গত ক্লাসেরটা আমি নট শিওর, বাট আমি খোঁজ নিয়ে দেখতেছি রেকর্ড করছে কিনা মুস্তাফিজ ভাই। যদি রেকর্ড না হয়ে থাকে তাহলে তো আর পারবো না। আর এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা দিয়ে দিচ্ছি। অসের উপরে যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা আছে এটা কি দিয়েছি গ্রুপে? জি স্যার দিয়েছিলেন। যতটুকু স্যার চালাইছেন ততটুকু দেওয়া হয়েছিল স্যার। না না, মনে হয় পুরোটুকু দিয়ে দিচ্ছিলাম। চেক করতেছি। স্যার প্রথম পাওয়ার পয়েন্টের শীটটা একটু দেন, আমরা তো প্রথম 2 ক্লাস করি না, আমি ওই যে পরে জয়েন করছি তো। 1 নম্বরেরটা স্যার পিপিটি 1 নাম্বার যদি থাকে ওইটা একটু গ্রুপে দিয়ে দেন। ও আছে আছে, পিপিটি 1 নম্বরও আছে, ওটাও দিয়ে দিচ্ছি। স্যার আমরা তো ভিডিও ক্লিপ পাই নাই। আপনারা ভিডিও ক্লিপ পাই নাই তো স্যার। ক্লাসের ভিডিও আপনাদের ওখানে মনে হয় পাশাপাশি 2টা ডিভাইস আছে, এই জন্য নয়েজ আসতেছে। একটা মিউট করে বা একটা সাউন্ড কমায় না নিলে হবে না, ইকো আসতেছে। ঠিক আছে স্যার, এটা ঠিক আছে। ঠিক আছে তাহলে। স্যার আরেকটা প্রশ্ন ছিল স্যার। জি শিওর স্যার। আমরা স্যার ওই সিবিএলএম মনে হয় কমপ্লিট হয়েছে স্যার, আমরা গেলে আনতে পারবো কিনা স্যার? হ্যাঁ, কালকে যে কোনো সময় আসলে নিয়ে যেতে পারবে। ওকে স্যার। ঠিক আছে স্যারেরা। আর আপনারা যারা সিবিএলএম নেবেন ইমরানের সঙ্গে যোগাযোগ করিয়েন, ও করে পাঠিয়ে দিবে আর কি। তো আগে ভাগে বলবেন, 1-2 দিন সময় দিতে হয়। স্যার আমি নিয়ে আসছি, স্যার যে নিয়ে আসছি।
হুম, ঠিক আছে, তাহলে আর কারো কোনো কোশ্চেন না থাকলে আজকে শেষ করি। হ্যাঁ, জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন। ওকে স্যার, ঠিক আছে। আসসালামু আলাইকুম।